কখনো কি ভেবে দেখা হয়েছে আমরা কিন্তু এক বিশাল অদৃশ্য আবরণের নিচে বাস করি। এই আবরণটাই আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। চলুন না, আজ এক কাজ করা যাক। এই বায়ুমণ্ডলের এক একটা স্তর ভেদ করে এক দারুণ যাত্রায় বেরিয়ে পড়া যাক। দেখা যাক কিভাবে এই স্তরগুলো আমাদের জন্য একটা রক্ষা কবচ তৈরি করেছে। হ্যাঁ, কথাটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমরা আসলে এক বিশাল অদৃশ্য সাগরের একেবারে তলায় বাস করি। এই সাগরটা কোনো জলের সাগর নয়, এটা গ্যাসের এক মহাসাগর। আর এর নামই হল বায়ুমণ্ডল, আমাদের এই গ্রহের একমাত্র সুরক্ষা বর্ম। তো আমাদের এই যাত্রাটা হবে একদম সোজাসুজি, মানে ভূপৃষ্ঠ থেকে একেবারে ওপরের দিকে। এই যে দেখুন, ঠিক এই ছবিটার মতো। চলুন তাহলে দেরি না করে এক এক করে এই 5টা স্তর পার হই আর দেখি এদের ভেতরে কি কি রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, এই যে বায়ুমণ্ডল বলছি, এর ওজনটা ঠিক কত হতে পারে কোনো ধারণা আছে? শুনলে হয়তো বিশ্বাসী হবে না। এর মোট ভর হলো প্রায় 5.5 কোয়াড্রিলিয়ন টন। ভাবা যায়, একমাত্র পৃথিবীর টান মানে মাধ্যাকর্ষণ শক্তিই কিন্তু এই বিশাল গ্যাসীয় চাদরটাকে আমাদের চারপাশে আটকে রেখেছে। বেশ, আমাদের যাত্রা তাহলে শুরু হচ্ছে একদম প্রথম স্তরটা থেকে, যেটা ঠিক আমাদের পায়ের নিচ থেকে শুরু হয়েছে। এর নাম ট্রোপোস্ফিয়ার। আমাদের চেনা জানা দুনিয়া বলতে যা বোঝায় সেটা কিন্তু এটাই, মানে মেঘ, বৃষ্টি, ঝড়, আবহাওয়ার যত খেলা সব এখানেই হয়। ব্যাপারটা অনেকটা পাহাড়ে চড়ার মতো। এই স্তরে আমরা যত উপরে উঠব, তাপমাত্রাটাও কিন্তু ঠিক ততই কমতে থাকবে। আর কমার হারটাও বেশ নির্দিষ্ট। প্রতি 1 কিলোমিটার ওপরে ওঠার জন্য তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি? পুরো বায়ুমণ্ডলের মোট ভরের প্রায় 75 ভাগই কিন্তু এই একরত্তি স্তরটার মধ্যেই জমা হয়ে আছে। মানে আমরা যে শ্বাস নিই, সেই অক্সিজেন থেকে শুরু করে আমাদের বেঁচে থাকার জন্য জরুরি প্রায় সবকিছুই এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। বেশ, ট্রোপোস্ফিয়ারের এই ঝড়, বৃষ্টি, মেঘের দুনিয়া তো দেখা হলো। চলুন এবার এর ঠিক ওপরের শান্তশিষ্ট স্তরটায় যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করছি স্ট্র্যাটোস্ফিয়ারে। কিন্তু এখানে এসে একটা একেবারে উল্টো ঘটনা ঘটে। মানে ট্রপোস্ফিয়ারে যেমন ওপরে উঠলে ঠান্ডা লাগছিল, এখানে কিন্তু ঠিক তার উল্টো। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমার বদলে বাড়তে শুরু করে। কিন্তু কেন? কারণটা হলো এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের সেই বিখ্যাত ওজোন স্তর। এই ওজোন গ্যাসের স্তর সূর্যের মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলোকে শুষে নেয়, আর তার ফলেই পুরো স্তরটা গরম হয়ে ওঠে। সাধারণত ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যেই এই ওজোন স্তরটা সবচেয়ে ঘন অবস্থায় থাকে। আর এর কাজটা কি? সোজা কথায়, এটা আমাদের পৃথিবীর জন্য একটা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো। এই স্তরটাই আমাদের গ্রহের সমস্ত জীবজগৎকে সূর্যের ভয়ঙ্কর রশ্মি থেকে বাঁচিয়ে রাখে। আমাদের যাত্রা কিন্তু থামছে না। স্ট্র্যাটোস্ফিয়ার পেরিয়ে আমরা আরও উপরে উঠছি। এবার আমরা ঢুকছি মেসোস্ফিয়ারে। আর এটাকে বলা যেতে পারে আমাদের গ্রহের জন্য এক মহাজাগতিক ঢাল বা বর্ম। স্ট্র্যাটোস্ফিয়ারের যে একটু গরম লাগছিল, সেটা এখন অতীত, কারণ এই মেসোস্ফিয়ারে ঢোকার সাথে সাথেই তাপমাত্রা আবারও হু হু করে পড়তে শুরু করে। আর পড়তে পড়তে এমন এক জায়গায় পৌঁছায় যা শুনলে হয়তো শিউরে উঠতে হবে। কতটা ঠান্ডা হতে পারে ভাবছেন? -92 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটাই কিন্তু আমাদের পুরো বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গা। এখন মনে হতে পারে, এত ঠান্ডা একটা স্তরের কাজটা কি? এর আসল কাজটাই হলো আমাদের রক্ষা করা। কিভাবে? মহাকাশ থেকে যখন উল্কাপিণ্ডগুলো কম্পসনান গতিতে ছুটে আসে, তখন এই স্তরে এসেই তারা বায়ুর কণার সঙ্গে ঘষা খেয়ে জ্বলে ওঠে আর পুড়ে ছাই হয়ে যায়। রাতের আকাশে আমরা যেটাকে তারা খসা বলে দেখি, সেটা আসলে এই মেসোস্ফিয়ারেরই কেরামতি। আচ্ছা, এতদূর তো এলাম। যাত্রার এই পর্যায়ে একটা ছোট্ট কিন্তু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। এই যে আমরা তিনটে স্তর পার করে এলাম, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটেকে একসাথে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এর কারণটা খুব সহজ। এই পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের অনুপাতটা মোটামুটি একই রকম থাকে। বেশ, এবার আমাদের যাত্রার একদম শেষ পর্যায়ে। আমরা এখন ঢুকছি থার্মোস্ফিয়ারে এবং তারও পরে এক্সোস্ফিয়ারে, মানে সেই অঞ্চলে যেখান থেকে আমাদের বায়ুমণ্ডলটা আস্তে আস্তে মহাকাশের বিশাল শূন্যতার সঙ্গে মিশে যেতে শুরু করে। মেসোস্ফিয়ারে সেই হাড় জমানো ঠান্ডার কথা মনে আছে তো? এখানকার তাপমাত্রাটা শুনলে একেবারে চমকে যেতে হবে, কারণ এখানে তাপমাত্রা কমার বদলে উল্টে রকেটের গতিতে বাড়তে শুরু করে। আর এর কারণ হল এই স্তরটা সূর্যের সবচেয়ে শক্তিশালী আর তীব্র বিকিরণ সরাসরি শোষণ করে নেয়। কতটা বাড়তে পারে? অবিশ্বাস্য হলেও সত্যি।
এখানকার তাপমাত্রা বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন একবার। এখন মনে প্রশ্ন আসতেই পারে, 1200 ডিগ্রি সেলসিয়াস মানে তো ভয়ঙ্কর গরম। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে থাকলেও কিন্তু এতটুকু গরম লাগবে না। কারণটা কি? কারণ এখানের বায়ুর কণাগুলো এতই ছাড়া ছাড়া, এতই দূরে দূরে থাকে যে তাপ এক কণা থেকে আরেক কণায় যাওয়ার সুযোগই পায় না। আর হ্যাঁ, আরেকটা দারুণ ঘটনাও কিন্তু এখানে ঘটে। মেরু অঞ্চলের আকাশে যে অপূর্ব সুন্দর মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়, সেটার জন্ম কিন্তু এই থার্মোস্ফিয়ারেই। এই থার্মোস্ফিয়ারের মধ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে যার নাম আয়নোস্ফিয়ার। এখানে থাকা বৈদ্যুতিক চার্জযুক্ত কণাগুলো একটা আয়নার মতো কাজ করে। পৃথিবী থেকে পাঠানো রেডিও সিগন্যালগুলো এই স্তরে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতেই ফিরে আসে। আর ঠিক এই কারণেই কিন্তু আমরা এক দেশ থেকে আরেক দেশের রেডিও স্টেশন শুনতে পাই। আর সব শেষে একেবারেই সীমানায় আমরা পৌঁছে গেলাম এক্সোস্ফিয়ারে। এটাই আমাদের বায়ুমণ্ডলের শেষ স্তর, যা প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। এখানের বাতাস এতটাই পাতলা, এতটাই হালকা যে হাইড্রোজেন আর হিলিয়ামের মতো গ্যাসগুলো আর পৃথিবীর টানে আটকে থাকতে পারে না। তারা সোজা মহাকাশের বিশাল শূন্যতায় হারিয়ে যায়। তাহলে আমাদের পুরো যাত্রাটাকে যদি এক ঝলকে দেখি কি দাঁড়ায়? ট্রপোস্ফিয়ার হলো আমাদের আবহাওয়ার কারখানা, স্ট্র্যাটোস্ফিয়ার হলো এক বিশাল সানস্ক্রিন, মেসোস্ফিয়ার আমাদের উল্কাপিণ্ড থেকে বাঁচায়, থার্মোস্ফিয়ারে অরোরা তার রঙের খেলা দেখায়, আর এক্সোস্ফিয়ার হলো মহাকাশে যাওয়ার শেষ দরজা। মানে প্রত্যেকটা স্তরেরই একটা বিশেষ আর জীবন রক্ষাকারী ভূমিকা আছে। এই যে এতগুলো স্তর মিলে একটা জটিল সুরক্ষা বর্ম তৈরি হয়েছে, এটা সত্যি এক অসাধারণ ব্যবস্থা। এটা না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্বই হয়তো সম্ভব হতো না। এই অবিশ্বাস্য জটিল গঠনটা কিন্তু আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, এই বিশাল মহাবিশ্বে আমাদের এই গ্রহটা কতটা বিশেষ আর কতটা অনন্য।